সে মরে গিয়েও আমার বেঁচে থাকার কারণ ছিল। আমি নীলা। আর আজ আমি যে মানুষটার গল্প বলবো, সে কোনোদিনও আমার হাত ধরে চলো পালিয়ে যায় বলেনি। কোনো সিনেমার নায়কের মতো বড় বড় কোনো কথাও বলেনি। তবু আমার জীবনের সবচেয়ে গভীর ভালোবাসা ছিল তারই। তার নাম ছিল সায়ান। আমাদের পরিচয় হলো হাসপাতালে। অদ্ভুত শোনাচ্ছে, তাই না? আমার মা তখন হাসপাতালে ভর্তি ছিলেন। প্রতিদিন বিকেলে আমি মাকে দেখতে যেতাম। সেই একই করিডোরে প্রায় একটা ছেলেকে বসে থাকতে দেখতাম, চুপচাপ, হাতে একটা পুরনো বই। মাঝে মাঝে মাথা নিচু করে হাসতো, একা একা। একদিন হঠাৎ হাসপাতালে ক্যান্টিনে চা নিতে গিয়ে ধাক্কা লেগে আমার কাপ পড়ে যায়। গরম চা পুরো হাতে পড়েছিল। আমি ব্যথায় চমকে উঠেছিলাম। ঠিক তখনই ছেলেটি দৌড়ে এসে নিজের রুমালটা বাড়িয়ে বলেছিল, 1 মিনিট, পানি দিতে হবে। সেদিন প্রথম পরিচয় ওর সাথে। আমি বলেছিলাম, আপনি এত সিরিয়াস থাকেন কেন সবসময়? সে হেসে বলেছিল, হাসপাতালে বেশি হাসলে মানুষ অদ্ভুতভাবে তাকায়। আমি হেসে ফেলেছিলাম। তারপর ধীরে ধীরে কথা বাড়তে থাকে। জানলাম তার বাবা অনেক দিন ধরে অসুস্থ, তাই প্রায়ই হাসপাতালে থাকতে হয় তাকে। আমাদের দেখা হতো প্রতিদিন বিকেলে। একসাথে চা খেতাম, কখনো ছাদে গিয়ে আকাশ দেখতাম। অদ্ভুত ব্যাপার হলো, হাসপাতালের মতো একটা জায়গা থেকেও ছেলেটা আমাকে বাঁচতে শেখাতো। একদিন আমি খুব ভেঙে পড়েছিলাম। মায়ের রিপোর্ট হাতে ভালো আসেনি। আমি চুপচাপ বসে কাঁদছিলাম। ফ্যান পাশে বসে বলছিল, জীবনে সব মানুষ পাশে থাকার জন্য আসে না, কিছু মানুষ শুধু অন্ধকার সময়টা পার করিয়ে দিতে আসে। আমি বলেছিলাম, আরে আর সেই মানুষটা যদি একদিন চলে যায়? সে কিছুক্ষণ চুপ করে তার থেকে বলেছিল, তা সে কিছুক্ষণ চুপ ছিল। তারপর হেসে বলেছিল, তাহলে তার কথা মনে করে বেঁচে থাকতে হবে। সেদিন কথাটা খুব সাধারণ মনে হয়েছিল। আজ বুঝি তো কেন এমন কথা বলেছিল। সময় যেতে থাকে, মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু আমি বুঝতে পারছিলাম সায়নের চোখের নিচের ক্লান্তিটা বেড়েছে। সে আগের মতো হাসতো না। মাঝে মাঝে কথার মাঝখানেই হারিয়ে যেত। আমি জিজ্ঞেস করতাম, তুমি ঠিক আছো? সে বলতো, হ্যাঁ, একটু টায়ার্ড। একদিন আমি জোর করে বললাম, তোমার সমস্যা কি? আমাকে বলো। সে অনেকক্ষণ চুপ ছিল। তারপর বলল, নীলা, কিছু গল্প খুব বেশি লম্বা হয় না। আমার বুকটা হঠাৎ কেঁপে উঠেছিল, কিন্তু তারপরেও আমি সত্যিটা বেছে নিই। কয়েকদিন পর হাসপাতালে গিয়ে দেখি সায়ের নেই। তার বাবার কেবিনও খালি। আমি ভেবেছিলাম হয়তো ডিসচার্জ হয়ে গেছে, কিন্তু রিসেপশনে এসে জিজ্ঞেস করতেই একটা নার্স থমকে গেল। তারপর খুব আস্তে আস্তে বলল, আপনি কি শায়ানকে চিনতেন? আমি মাথা নাড়লাম। নার্সটা বলল, ওর বাবা না, ও নিজের ক্যান্সারের রোগী। আমার পুরো হাত পা শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। নার্স বলল, শেষ কয়েক মাস শুধু ও অন্যদের নিয়েই ভাবতো, বিশেষ করে একটা মেয়ের কথা খুব বলতো। আমি আর কিছু শুনতে পারিনি। মনে হচ্ছিল পুরো দুনিয়া আমার থেমে গেছে। নার্স আমাকে একটা ছোট্ট কাগজ দিয়েছিল। সেখানে একটা অ্যাড্রেস লেখা ছিল। সেদিনই আমি সেখানে গিয়েছিলাম। ছোট্ট একটা বাসা। দরজা খুলেছিলেন সায়নের মা। আমাকে দেখেই বুঝে গিয়েছিলেন হয়তো। তিনি ভেতর থেকে একটা বক্স নিয়ে এলেন। বললেন, ও বলেছিল একদিন যদি নীলা আসে, এটা ওকে দিয়ে দিতে। আমি কাঁপা হাতে বক্স খুলেছিলাম। ভেতরে ছিল একটা শুকনো শিউলি ফুল, আমাদের ক্যান্টিনের দুটো পুরনো চাবি আর একটা ভয়েস রেকর্ডার। আমি কম্পন হাতে এই রেকর্ডার চালু করেছিলাম। শায়নের গলা ভেসে এলো, নীলা, তুমি যখন এটা শুনছো, আমি হয়তো আর নেই। তোমাকে আর একটা কথা বলা হয়নি। হাসপাতালে প্রথম যেদিন তোমাকে আমি কাঁদতে দেখেছিলাম, সেদিন মনে হয়েছিল এই মেয়েটাকে হাসাতে পারলে জীবনটা হয়তো বৃথা যাবে না। ও জানো,
টনি হাসলে আমার ব্যথা কমে যেত। আমি তখন কাঁদতে কাঁদ আমি তখন কাঁদতে কাঁদতে নিঃশ্বাস নিতে পারছিলাম না। ভয়েস রেকর্ডারটা বলল, আর একটা রিকোয়েস্ট, হাসপাতালের ছাদে মাঝে মাঝে যেও, সন্ধ্যার আকাশটা খুব সুন্দর লাগে ওখান থেকে। আজ আমি মাঝে মাঝে হাসপাতালে যাই, ছাদে দাঁড়িয়ে দেখি আকাশ, আর মনে হয় কোথাও না কোথাও সায়ন এখনো চুপচাপ বসে আছে, হাতে একটা তিরুলি বয়ে নিয়ে। হয়তো এখনো আমাকে দেখলে আস্তে করে হাসে।